ডক্টরস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন, চিকিৎসকেরা, আমাদের সহনাগরিকরা এবং মিডিয়ার লোকজন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা। আর যারা আমার সিনিয়রেরা অক্লান্ত পরিশ্রম করে বইটাকে একটা রূপ দিয়েছেন, হয়তো অনেক দেরি হয়ে গেল আমাদের, কিন্তু ওই সেই একই কথা, বেটার লেট দ্যান নেভার। আমরা 2024-এর অগাস্ট মাস থেকে আমাদের অনেকের জীবনটা তো একটা অন্যরকম ধারায় বইতে লেগেছিল। আমরা যেরকমভাবে নিজেদের জীবিকা এবং নিজেদের পরিবার, নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, সেইটা থেকে একটা জীবনটা অনেকটা হঠাৎ করে পাল্টে গিয়েছিল। সেটা আমাদের হয়তো অতটা আমরা বুঝতেও পারি যে এরকম একটা পৃথিবীব্যাপী আলোড়নকারী একটা আন্দোলনের মধ্যে পড়বো এবং যেটা সৃষ্টি করবে একটা। ডক্টরস ফর ডেমোক্রেসিরও উদ্যোগে আজ 17 এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হল স্রোতস্বিনী প্রবহমান অভয়া আন্দোলন নামক সংকলন। এই উপলক্ষে চিকিৎসক, আন্দোলনকারী, সাংবাদিক ও নাগরিকেরা সমবেত হন। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা চন্দন সেন, অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য, সম্পাদক মণ্ডলীর পক্ষে অমিত পান, অমিতাভ ভট্টাচার্য, অভয়া মঞ্চের পক্ষে তমনাশ চৌধুরী, মনীষা আদক। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সম্পাদক সুকান্ত চক্রবর্তী। অভয়াদের জন্য চলমান আন্দোলনের এক ঐতিহাসিক দলিল হিসেবে এই বইকে ব্যাখ্যা করেন উপস্থিত বিশিষ্টজন। লেখকদের মধ্যে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অনিতা অগ্নিহোত্রী, শুভময় মৈত্র, স্বপ্নময় চক্রবর্তী। চলুন ডেইলি নিউজ ফোকাসের মাধ্যমে এই খবরটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। যখন নাকি আন্দোলনের প্রথম ধারাটা কিছুটা স্থিমিত হয়ে গেল, তখন অনেকে অনেক হতাশার কথা বলেছিলেন। আমার নিজের মনে হয় যে আন্দোলনটা কেবলমাত্র একটি মেয়ের উপর নির্যাতন নয়, আন্দোলনটা একটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন। এবং যখন আমরা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করি, তখন হয়তো আন্দোলনের নামার সময় সেটা আমরা সবাই সচেতন থাকি না। আমি ডক্টরস ফর ডেমোক্রেসিকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে এই সময়ে অভয়া আন্দোলনের মূল স্রোত, তার অভিজ্ঞতা, তার শিক্ষা, এই সবটাকে সাধারণভাবে এক 2 পলাটের বইয়ের মধ্যে সংগ্রহ করে নিয়ে আসা এই মুহূর্তে যারা নানা সংগ্রামে লিপ্ত তাদের সহায়ক হবে। এবং আমি ডক্টরস ফর ডেমোক্রেসির সমস্ত বন্ধুদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই কাজে লাগানোর জন্য অনেক মুসলিম গোষ্ঠী, অনেক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা ঝাঁপিয়ে পড়ে, তারা শিকার, বেশিরভাগ ক্ষেত্রেই তারা শিকার হয়ে যায়। আমরা আগেও দেখেছি, যেমন খুব কম ক্ষেত্রেই তারা এটা ধরে রাখতে পারেন সেই প্রতিবাদের ভূমিকাটা। সেই জন্যই অভয়া আন্দোলনে আমাদের আরো ভূমিকা, যারা সত্যিকারের ন্যায় বিচার চাই এবং আরো অভয়া আন্দোলন, অভয়া ঘটনা না ঘটুক, তাদের আমাদের এই আন্দোলন আরো জোরদারভাবে চালিয়ে যেতেই হবে। আরেকটা এখন সময়টা হচ্ছে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, ছটফট করছি আমরা, কিছু কিছু বলতে পারছি, প্রতিবাদ করছি, আহত হচ্ছি, রক্তাক্ত হচ্ছি, রাস্তা হাঁটছি, রাত যাচ্ছি, ভেতরে ঢুকতে পারছি না, মনে করতে পারছি যে প্রতিকার হলো। কি দাবি আমাদের এই অভয় আন্দোলনে? দাবি খুব সহজ, আমরা সত্য উদ্ঘাটন চাই, কারা প্রকৃত অপরাধী সেটা জানতে চাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে গোটা চিকিৎসা ব্যবস্থার মধ্যে যে অজস্র ফাঁক জমা হয়েছে তা পরিষ্কার করতে চাই। এবং কিন্তু এটা রাজনৈতিক হয়ে যাবে তখনই যখন এই ক্রাইমকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর তৎপর উঠল, তখনই ব্যাপারটা রাজনৈতিক হয়ে দাঁড়ালো। এটা আমাদের যে দল সেটা পরিচালনা করছে, তারা যখন অন্যায় করছে, তারা যে রাজনীতিটা করছে তার বিরুদ্ধে রাজনীতি সাধারণ মানুষ করবেই। সুতরাং অরাজনৈতিক করে কিছু ভয়ও না, আর অরাজনৈতিক আন্দোলনও হবে না। আমি ডক্টর সুকন্যা ঘোষ, আমি ডক্টরস ফর ডেমোক্রেসি নতুন প্রজন্মের একজন সদস্য, আমি সিনিয়র রেসিডেন্ট। আপনারা হয়তো নামটা শুনলেই বুঝতে পারছেন ডক্টরস ফর ডেমোক্রেসি, মানে আমাদের সংগঠনটা সমাজে ডেমোক্রেসির কথা বলে, সমাজে যে ডেমোক্রেসি আছে এবং সমাজে যে ডেমোক্রেটিক পরিবেশ থাকা উচিত তার কথা বলে নয়, কিন্তু তুলনাভাবে যে অনেক ক্ষেত্রেই সেটা অবহেলিত হয়েছে এবং দায় এড়ানোর একটা চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন সেই অবহেলা বা সেই দায় এড়ানো তারা করেছেন। এবং সেখানে ব্যক্তিগতভাবে বলতে চাই যে
এই লড়াইয়ে ফলপ্রসূ যে পরিবর্তন দরকার আমাদের রাজনীতিতে, সেই পরিবর্তনের জন্য লড়াই কিন্তু চলমান রয়েছে। এবং আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের নাগরিক হিসাবে সামনে দায়িত্ব রয়েছে সঠিক বাদ বিচারের মাধ্যমে আপনাদের সেই সিদ্ধান্ত নেওয়ার। তো আমরা নিশ্চয়ই আমাদের গণতন্ত্রের মাধ্যমে, আমাদের সংহতির মাধ্যমে এই লড়াইয়ে জয়ী হতে পারবো। আন্দোলন মিঠা যায় না, আন্দোলন এগিয়ে যায়। ঠিক এগোনোর পথে তাকে ডকুমেন্টেশন করার জন্য যে বইটা তৈরি হয়েছে তা যারা করেছে অত্যন্ত পরিশ্রম করেছে। আমি সামনে থেকে দেখেছি, সঙ্গে দেখেছি। এই বইটা করার জন্য তাদের ধন্যবাদ। আর অনেক কথা হয়েছে, আমি আর কিছু বলছি না। কিছুই বলার নেই, কারণ বই প্রকাশটাই প্রধান। তাতে লেখা রয়েছে অনেক কিছুই, যা এতদিন ধরে আমরা রাস্তায় মানে দেখেছি, পড়েছি, তাই হয়তো ওই বইটা আছে। আমরা সবাই উন্নত হয়ে আছি বইটা পড়বার জন্য। এইটুকুই বলার আছে, সবাই বইটা নেবেন, সংগ্রহ করে এইটুকুই বলার আছে। অস্থির হয়েও না, বরং প্রস্তুত হও। এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময়। এ সময় স্থির থাকতে না পারার মানেই হলো আগুনে ঝাঁপ দেওয়া। তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখা। অস্থির হয়ে না, বরং প্রস্তুত হও। তোমায় ভালোবেসে জানি নে তোর ঘন আছে কিনা রানীর মতন। প্রকাশ করব আমাদের মধ্যে ডক্টর ফর ডেমোক্রেসি সিনিয়র নেতৃত্ব ছাড়া উপস্থিত রয়েছেন অভিনেতা চন্দন সেন, অধ্যাপক মালিনী ভট্টাচার্য, প্রত্যেকের হাতে একটা করে দিয়ে দিন, প্রত্যেকের হাতে একটা করে দিন। We want, we deserve justice for our justice for ধন্যবাদ। ওইটা এখানে আমাদের সিনিয়র আমরা যদি সচেতন না হই, আমরা যেই জব করি না কেন, আজকে দুর্ভাগ্যজনকভাবে অনেকেই অনেক দলে আছে, হত্যার পিছনে তাদের দায় আছে। আর সেই তদন্ত করে তাদের দোষীদের খুঁজে বের করার তাদের দায় ছিল, তারাও সেই কাজটা করলো না। তারা তো আসলে একই পক্ষ হয়ে গেল। তাই আজকের দিনে যখন আমরা খুব পরিষ্কার দেখতে পাই আমাদের দেশে দুটো পক্ষ আছে। এক পক্ষ যারা আমরা মনে করি আমাদের মেয়েরা মাথা উঁচু করে বাঁচবে, তারা এরোপ্লেন চালাতে পারে, তারা চাইলে রান্না করতে পারে, তারা চাইলে কর্মক্ষেত্রে যেতে পারে, তাদের সমস্ত রকম, তারা চাইলে রাত 8টার পরেও বেরোতে পারে, এটা তাদের ইচ্ছা, এবং সংসার চলতে পারে। সেই এমএলএ কাজ দেওয়ার অছিলায় তাকে চূড়ান্তভাবে শারীরিক নির্যাতন করেছে। শুধু সে একা না, তার শারীরিকরা তার উপর অত্যাচার করেছে। ফিরে সেই রকম তার মা বাবাকে সেই কথা বলে, কেউ থানায় গিয়ে একটা এফআইআর অবধি নেয়নি। কারণ এমএলএ বিরুদ্ধে এফআইআর হবে শারীরিক নির্যাতন করার জন্য, একটি মেয়ের উপরে ধর্ষণ করার জন্য, সেটা উত্তরপ্রদেশে নামে ভাবা যায় না। মেয়েটি যখন দেখছে সব দরজা বন্ধ, তখন মেয়েটি চলে গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী লখনৌয়ে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করতে। এটা একটা দলিল। তৎকালীন সময়ে যেসব ঘটনাগুলো ঘটেছিল তার যেমন সমস্ত একটা ভিডিও দলিল আছে, কিছু প্রিন্টেড দলিল আছে, তেমনি আর একটা প্রিন্টেড দলিল, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যে সেই সময় মানুষ কি ভাবছিল, সেই সময় মানুষ কি করার চেষ্টা করছিল। এবং যারা মনে করছেন যে অভয়া আন্দোলন শেষ, ব্যর্থ, তারা তার পরের দিন থেকে যে কটা রেপ হয়েছে সেই কটা রেপকে কি তার মধ্যে ধরেন না? সুতরাং এ দেশে যতদিন ধরে মহিলাদের প্রতি অত্যাচার হবে, শুধু রেপ, গার্হস্থ্য হিংসাও এক ধরনের হিংসা, তো সুতরাং যতদিন ধরে সেটা ঘটবে ততদিন ধরে এই আন্দোলনও তার সাথেই যুক্ত হবে।
এই আন্দোলন সেটা সেভাবে থেমে যাবে না। ঠিক যেমন সেই সময় আমাদের কৃপাখালীর মেয়েটিকে যেভাবে মেরে ফেলা হলো, বাচ্চাটিকে, সেটাও তখন এই আন্দোলনের অংশই হয়ে উঠেছিল। তেমনি সারা ভারতবর্ষে এই মুহূর্তে যতজন মহিলা আক্রান্ত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, তাদের প্রত্যেকের সঙ্গে এই আন্দোলন যুক্ত, এইটুকুই বলতে হবে। দেখুন, জনস্বার্থ মামলা তৈরি হয়েছিল এই কারণের জন্য, যেখানে সাধারণ মানুষ তারা তো সর্বোচ্চ আদালতে গিয়ে পৌঁছতে পারেন না বহু সময়, তো তাদের হাতের একটা অস্ত্র ছিল জনস্বার্থ মামলা। যে মামলার জন্য আজকে কিন্তু আরাবল্লী দাঁড়িয়ে রয়েছে, যে মামলার জন্য ভারতবর্ষের আজ বিগত 30 বছরে যত রকমের অন্যায় হয়েছে, সেই অন্যায়গুলো প্রতিবাদ করতে পেরেছে সাধারণ মানুষ, যাদের কাছে পয়সা নেই, যাদের সামর্থ্য নেই, শক্তি নেই, অর্থনৈতিক বল নেই, তারা পেরেছিলেন সেগুলো ঘটাতে। আজকে সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে, যেটা গণতন্ত্রের সবচাইতে বড় আঘাতের মধ্যে অন্যতম একটা আঘাত। আবার এখানে বিরোধী দলের যখন প্রধান যেই মুহূর্তে বলেন যে নাস্তিকতা চলবে না এবং সেকুলার বলে কিছু হবে না, সেই মুহূর্তে সংবিধান আক্রান্ত হয়। এবং সংবিধান যখন আক্রান্ত হচ্ছে, বোঝাই যাচ্ছে যে সংবিধানটাই পাল্টে ফেলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। যে সংবিধান ভারতবর্ষের সাধারণ মানুষের মেরুদণ্ড, সেই সংবিধানকে পাল্টে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাহলে কি মনে হয় এখানে বদলানো উচিত? এখন মানে বদলানো তো সবসময় উচিত। আমি ডক্টর সুকান্ত চক্রবর্তী, সম্পাদক ডক্টরস ফর ডেমোক্রেসি। আমরা ডাক্তারদের একটা সংগঠন। আমরা ডাক্তারদের বিভিন্ন সমস্যা এবং অধিকার নিয়ে কথা বলি, যেমন তেমনি সাধারণ নাগরিকদের যে সমস্যা, অধিকার ইত্যাদি নিয়েও কথা বলি। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের একটা অংশ। আমরা প্রথম দিন থেকে অভয়া আন্দোলনে ছিলাম। আমাদের মনে হয়েছে এই অভয়া আন্দোলন যে গত 2 বছর প্রায় হতে চললো, সারা পৃথিবী জুড়ে যে আলোড়ন তুলেছে, সেই অভয়া আন্দোলনের কথা একটা ঐতিহাসিক দলিল হিসাবে একটা বইয়ের আকারে অভয় আন্দোলনে যারা ছিলেন সেরকম বিভিন্ন মতাবলম্বী মানুষ, তার মধ্যে চিকিৎসক, ডাক্তার কম, সাধারণ মানুষ বা সমাজের যারা বিশিষ্ট মানুষ তারা বেশি, তাদের সকলের মতামত এবং আত্মসমালোচনা, মানে এই আন্দোলনে আমরা কি করতে পেরেছি, কি করতে পারিনি, আরো কি করতে পারলে ভালো হতো, সেই সব কিছু নিয়েই আমরা একটা সংকলন করেছি এবং সেই সংকলনটা প্রকাশের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের বিশেষ অতিথিদের মধ্যে অধ্যাপক চন্দন সেন, অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য থেকে আমাদের বিশিষ্ট যারা চিকিৎসক, আমাদের প্রেসিডেন্ট ডক্টর অমিত পান, খুব সিনিয়র চিকিৎসক, কার্ডিওলজিস্ট ডক্টর অঞ্জনলাল দত্ত, ডক্টর প্রবুদ্ধ ঘোষ, ডক্টর শিপ্রা রায়চৌধুরী, এরা সকলে ছিলেন। এবং সাধারণ অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্নভাবে যারা আইনের লড়াইতে আছেন, যারা রাস্তার লড়াইতে আছেন, যারা আমাদের নীরবে সমর্থন করেছেন, সকলকে আমরা আমন্ত্রণ করেছি। অনেকেই আজকে এসেছিলেন এবং এই বইটা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। এই বইটির নাম হচ্ছে স্রোতস্বতী প্রভয়মান অভয়া আন্দোলনের সংকলন। আজকে যে প্রেস কনফারেন্স হলো, যে এর মধ্যে অভয়া মানে জাস্টিস ফর অভয়ার জন্য হয়েছে, এর মধ্যে আপনারা একটা বইও লঞ্চ করেছেন। আমাদের দর্শকদেরকে জানান যে আপনাদের কিসের এটা মানে কি জিনিসের জন্য আপনাদের মানে জাস্টিসটা হওয়া দরকার। আচ্ছা, নমস্কার, আমি ডক্টর জ্যোতিরূপ গোস্বামী, ডক্টরস ফর ডেমোক্রেসি সংগঠনের আমি হচ্ছি যৌথ সচিব। এবার আমরা হচ্ছি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তথা অভয়া মঞ্চের সাংগঠক যে সংগঠনগুলো আছে তার মধ্যে। এবার বিগত 1.5 বছর ধরে আমরা দেখেছি যে অভয়ার সুবিচারের জন্য একটা জন আন্দোলন গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেও এবং ইভেন বাকি দেশেও তার উদ্রেক হয়েছে এবং সেই আন্দোলন এখনো চলছে। সেটাকে বিভিন্নভাবে চেপে দেওয়ার বা আঘাত করার অনেক প্রচেষ্টা ঘটেছে, কিন্তু আন্দোলন কিন্তু এখন আমাদের মনের মধ্যে এবং আমাদের রাস্তার কর্মসূচির মধ্যে আমরা চলমান রেখেছি। এবং তারই আরেকটা অধ্যায় হচ্ছে এই সংকলনের প্রকাশ। এটা বিগত 1.5 বছর ধরে যারা যারা এই আন্দোলনের মধ্যে ছিলেন, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, তাদের অভিজ্ঞতা, তাদের মতামত, সেইগুলো এখানে একসঙ্গে সংকলন করা হয়েছে। দর্শকদেরকে জানাবেন। তো দেখুন, জাস্টিস এমন একটা জিনিস যেটা আমরা যদি একটুও মানে পিছপা হই, যে আমরা যদি ধরে নিই যে আমরা সেটা পেতে বাধ্য, তাহলে এখনকার দিনে দেখা যাচ্ছে যে সেরকম কিন্তু নয়। আমাদের একটা সক্রিয়ভাবে সুবিচারের জন্য, অধিকারের জন্য লড়াই না করলেই নয়। যদিও এটা একটা গণতান্ত্রিক দেশ, তাহলেও কিন্তু অনেক সময় জনতাকে নিজের অধিকার এবং নিজের চাহিদা তার জন্য এসে নামতে হবে রাস্তায় এবং সেটা তাদের কণ্ঠ পৌঁছাতে হবে শাসকের কাছে। বইতে কি কি সাবজেক্টের উপরে ওর মধ্যে আকর্ষণের কথা লেখা আছে? দেখুন, এই বইতে মানে ঘটনাবলীর বর্ণনা, তারপরে বিভিন্ন রকমের মানে সাহিত্যিক তাদের কিছু কিছু মনোভাব তারা এখানে মানে গদ্য পদ্য মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছেন। এবং বলা যেতে পারে যে এটা একটা সার্বিক
মানে একটা ক্যালাইডোস্কোপের মতন, যে ওটা সমাজের চোখে অভয়া আন্দোলন বা অভয়াদের জন্য আন্দোলন, সেটার যে একটা প্রতিফলন। এই জন্য আমাদের উদ্দেশ্য যে এই ঘটনা এবং তার স্মৃতি যাতে মানুষের মনের মধ্যে জাগিয়ে রাখা যায়, যাতে মানুষ কখনো এটা সম্বন্ধে ভুলে না যান তাদের কর্তব্যের কথা। তো এখন কি মনে হয় যে এই ঘটনা ঘটার পরেও এখনো জাস্টিসের জন্য এত লড়াই করেও কিছু রেজাল্ট বেরোতে পারবে? অবশ্যই পারবে। সেটার জন্য আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন স্তম্ভ বা পিলার, তার জন্য মানে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, জুডিশিয়ারি এবং প্রেস, সবার সহযোগিতা যদি আমরা পাই, তাহলে অবশ্যই সত্য নিশ্চয়ই আমরা জানতে পারবো একদিন না একদিন। ধন্যবাদ। ধন্যবাদ।